আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমাদের শিপিং কর্পোরেশন বাংলাদেশ শিপিং কর্পোরেশনের খুবই গুরুত্বপূর্ণ একটি জাহাজ জয়যাত্রার ২৭,০০০ টন সার নিয়ে হরমুজ প্রণালী অতিক্রম করে বাংলাদেশে খুব দ্রুত ফিরে আসার কথা ছিল, কিন্তু বেশ কিছুদিন ধরে জাহাজটি আটকে আছে এই প্রণালী অতিক্রমের অনুমতি না পাওয়ায় আবুধাবির একটি বন্দরে। প্রশ্ন হচ্ছে যে এতদিন ধরেও কেন হরমুজ প্রণালী অতিক্রম করতে ইরানের অনুমতি বাংলাদেশ পেল না। এ কথা সত্য যে ইরান যুদ্ধের কারণে অনেক দেশের অর্থনীতিতে প্রভাব ফেলছে এই হরমুজ প্রণালী, অনেক দেশের জাহাজ এই প্রণালী অতিক্রম করতে পারছে না। কিন্তু ইরান তো গত কয়েকদিন আগে একটি বিশেষ বিবেচনায় বেশ কিছু রাষ্ট্রের বেশ কিছু জাহাজকে এই প্রণালী অতিক্রমের অনুমতি দিয়েছিল, কিন্তু সেই বিশেষ অনুমতির আওতায় বাংলাদেশের জাহাজ জয়যাত্রা কেন করল না। এবং যদি কেউ প্রশ্ন করেন যে এই জাহাজটি যে এখনো পর্যন্ত আটকে আছে তার মূলে অন্যতম প্রধান দায়ী ব্যক্তি ডক্টর খলিলুর রহমান, খুব বেশি ভুল কি বলা হবে? 2 দফা চেষ্টা করেও ব্যর্থ হতে হয়েছে আমাদের জাহাজ জয়যাত্রার হরমুজ প্রণালী অতিক্রমের ক্ষেত্রে। এমন যখন অবস্থা, এই জটিল পরিস্থিতি নিরসনের জন্য বাংলাদেশের পক্ষ থেকে কূটনৈতিক তৎপরতা চালানো হচ্ছে, তার ধারাবাহিকতায় তুরস্কের একটি বৈঠকের সাইডলাইনে ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিল সাহেব নাকি সরাসরি অনুরোধ জানিয়েছেন জাহাজটিকে হরমুজ প্রণালী অতিক্রমের নিশ্চয়তা দিতে। ডক্টর খলিলুর রহমান কেন ডক্টর ইউনূসের নিরাপত্তা উপদেষ্টা হিসেবে কাজ করার পরেও বর্তমান নির্বাচিত বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পেলেন তা নিয়ে তো নানান ধরনের গুঞ্জন আছে। কেউ বলে স্টেটের প্রতিনিধি, কেউ বলে তিনি যুক্তরাষ্ট্রের চাপে বিএনপি মন্ত্রিসভায় খুব সহজেই ঢুকে পড়েছেন, আবার কেউ বলেন যে তিনি গুড নেগোশিয়েটর। যদি গুড নেগোশিয়েটর হয়েই থাকেন তাহলে কেন এতদিনেও এই জাহাজটিকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি আদায় করতে সক্ষম হলেন না? বলছিলাম যে এই ডক্টর খলিলের কারণেই অনেকেই মনে করেন যে বাংলাদেশকে এই ধরনের একটি বিপদের সম্মুখীন হতে হয়েছে। আবার শুধুমাত্র যে জয়যাত্রায় আটকে আছে হরমুজ প্রণালী অতিক্রম করতে না পারার কারণে তাই নয়, ক্যামেন আইল্যান্ডের পতাকাবাহী বাংলাদেশের পতাকাবাহী আরেকটি জাহাজ যা সৌদি আরব থেকে ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রামে আসার কথা ছিল, সেটির ক্ষেত্রেও ইরান অনুমতি দিচ্ছে না। এখন এর পেছনের অসন্তোষ কি আপনারা জানেন, এর আগেও আমি কথা বলেছি। যখন ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল হামলা শুরু করলো, তখন গত 1 মার্চ আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় অর্থাৎ ডক্টর খলিলের মন্ত্রণালয় বাংলাদেশের পক্ষ থেকে একটি বহুল বিতর্কিত স্টেটমেন্ট দিয়েছিল। সেই বিবৃতিতে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলার পরিপ্রেক্ষিতে ইরান যে পাল্টা হামলা শুরু করলো, সেই পাল্টা হামলা নিন্দা জানানো হয়েছিল। কিন্তু ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি যে নিহত হলেন, ইরানের অনেক কিছু ধ্বংস করে দেওয়া হলো, সেসব বিষয়ে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের কোনো ধরনের নাম উল্লেখ ছিল না সেই বিবৃতিতে। যদিও অনেক ধরনের সমালোচনার পর একটা সংশোধিত বিজ্ঞপ্তি দেওয়া হয় গণমাধ্যমে, যেখানে আয়াতুল্লাহ আল খামেনির মৃত্যুতে শোক প্রকাশ করা হলো 3 দিন পরে এসে। এই চেষ্টা করেও ইরানের দৃষ্টি ঠিকই বাংলাদেশের প্রতি একটা নেতিবাচক ধারণার একটা বহিঃপ্রকাশ আমরা দেখতে পেলাম। ইরানের রাষ্ট্রদূত জালিল রাহিমি জাহানাবাদী প্রকাশ্যে একাধিকবার ইরানের পক্ষ থেকে অসন্তুষ্টি প্রকাশ করেছেন। তিনি 1 মাস পর এসে গত 1 এপ্রিল সরাসরি গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় বললেন যে ইরানের সাথে বাংলাদেশ সরকারের ভূমিকাতে আমরা কষ্ট পেয়েছি। এই বিবৃতি আরও স্পষ্ট হওয়া উচিত ছিল। বাংলাদেশকে ইরানের রাষ্ট্রদূত ভাই হিসেবে উল্লেখ করে মন্তব্য করছিলেন যে তার দেশে আগ্রাসী শক্তির বিরুদ্ধে বাংলাদেশ নিন্দা করবে, এটাই প্রত্যাশা ছিল, কিন্তু সেটি হয়নি। বাংলাদেশ জাতিসংঘ এবং ওআইসির সদস্য রাষ্ট্র হওয়া সত্ত্বেও আগ্রাসী শক্তির বিরুদ্ধে কাঙ্ক্ষিত মাত্রায় নিন্দা জানাতে ব্যর্থ হয়েছে, এমন মন্তব্য করেছিলেন ইরানের রাষ্ট্রদূত। খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশের অনেক কূটনীতিকের ধারণা যে যেহেতু বাংলাদেশ এতদিন ধরে জোট নিরপেক্ষ আন্দোলনের অন্যতম দূত হিসেবে কাজ করছে, বাংলাদেশ যে কোনো আক্রান্ত দেশের পক্ষে সমর্থন দিয়ে আসছে, এই প্রথমবারের মতো বাংলাদেশ তার নীতি থেকে লক্ষ্যচ্যুত হলো এবং
এসবের কারণেই বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। তাহলে এই সব জটিলতা কে পাকালেন, কার কারণে সৃষ্টি হলো? ডক্টর খলিলের মতো মানুষের অতি বোঝার কারণে, মানে বেশি বোঝার কারণেই তো এই সমস্যার সৃষ্টি হচ্ছে, এবং আরও খেসারত দিতে হবে বাংলাদেশকে। অনেকেই মনে করেন এই ডক্টর খলিলের কারণে বাংলাদেশকে আরো অনেক বেশি খেসারত দিতে হবে। যদিও সবশেষ পর্যায়ে আমরা খেয়াল করলাম যে ইরানের পক্ষ থেকে একটি স্টেটমেন্ট দেওয়া হয়েছে গণমাধ্যমে, সেখানে বলা হচ্ছে যে এটা সম্ভবত মঙ্গলবারই দেওয়া হয়েছে। সেখানে বলা হচ্ছে যে অভিন্ন মূল্যবোধের ভিত্তিতে বাংলাদেশ ও ইরানের মধ্যে দীর্ঘদিন ধরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান রয়েছে। দেশটি অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ না করার নীতির প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। তুরস্ক বৈঠকের কথা উল্লেখ করে বলা হচ্ছে যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খতিবজাদেহ যেই সাম্প্রতিক আলাপ আলোচনা, তার মধ্য দিয়ে দুই পক্ষের সম্পর্ক আরও বৃদ্ধি পাবে। কিন্তু এর মধ্য দিয়ে আমাদের জাহাজটি কত দ্রুত ছাড় পাবে, অনুমতি পাবে হরমুজ প্রণালী অতিক্রমের, সেটি এখনো নিশ্চিত নয়। হয়তো হতে পারে ডক্টর খলিল দতিয়ালি করছেন, তিনি গুড নেগোসিয়েটার অনেকের মতে, সমস্যা তো তিনি বাঁধিয়েছেন। আর যদি সত্যিই খলিলকে দিয়ে শেষমেশ যদি কোনো কাজ না হয়, তাহলে অবশ্যই বাংলাদেশ সরকারকে ভেবে দেখতে হবে যে নতুন কোনো মানে দক্ষ কাউকে অ্যাসাইন করা যায় কিনা ইরানের সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতে আমাদের জাহাজটিকে ফিরে নিয়ে আসার ক্ষেত্রে, হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি পাওয়ার ক্ষেত্রে। ডক্টর খলিলকে নিয়ে আলোচনা থেমে নেই। ডক্টর খলিলের মতন কূটনীতিকের পরামর্শে বাংলাদেশের যে দাসখত দিতে হলো বাণিজ্য চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে, এই খেসারত কতদিন আমাদের কিভাবে দিতে হবে আমরা কেউ স্পষ্ট করে জানি না। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফিজ।